আন্তর্জাতিক অঙ্গনে শান্তি, বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানবতার পক্ষে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি আস্থা ও নির্ভরতার নাম। সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা, সম্মান ও সাহসের প্রতীক উল্লেখ করে এই গৌরব যেন কোনোভাবেই অম্লান না হয় তারও আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি আস্থা ও প্রতীকের নাম। নিষ্ঠা, কর্তব্যবোধ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণে গেল 4 দশক থেকে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে বাংলাদেশ। এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশের 2 লাখেরও বেশি শান্তিরক্ষী বিশ্বের 43টি দেশের প্রায় 63টি শান্তিরক্ষা মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও প্রায় 5860 জন 10টি শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে 11% নারী সদস্য রয়েছেন। তথ্য অনুযায়ী 1988 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এ দায়িত্ব পালন করতে গিয়ে। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সকল বীরদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। আগামীতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে যাওয়া সদস্যরা আস্থা ধরে রাখবেন বলে প্রত্যাশা তুলে ধরেন সরকার প্রধান। বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের আন্তরিকতা, কর্তব্যবোধ এবং পেশাদারিত্বের উজ্জ্বল গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। আগামী দিনেও যারা আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করতে বিভিন্ন দেশে যাবেন, তারাও একইভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম সমুন্নত রাখবেন। বিশ্ব শান্তি, আন্তর্জাতিক সহ অবস্থান ও ন্যায় বিচারের অঙ্গীকার বজায় রাখারও প্রত্যয় জানান তিনি। বাংলাদেশে সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক, কূটনৈতিক ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। স্বনির্ভর দেশ গড়তে সকলের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা সদস্যদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়া কর্মরত অবস্থায় 2025 সালে সুদানে শাহাদাত বরণকারী 6 সেনা সদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশিন ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থান রয়েছে বিজিবি। আর এই কাজে সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা। মৌলভীবাজারে বড় লেখা সীমান্তে বিজিবি ও সাধারণ মানুষের যৌথ নজরদারিতে একাধিক পুশিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে পুশিনের চেষ্টাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরই প্রেক্ষাপটে দেশের অন্যান্য সীমান্তের মতো মৌলভীবাজারের 52 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন 114 কিলোমিটার সীমান্ত জুড়েও বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও চেকিং কার্যক্রম।
বিশেষ করে বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বড়াইল সীমান্ত এলাকায় পুশিন ঠেকাতে দিনরাত সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। লাঠি, টর্চ লাইট হাতে গ্রাম পুলিশ, আনসার সদস্য ও সাধারণ মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকার প্রত্যেকটি মানুষ ওনাদেরকে সহযোগিতা করতেছেন, তথ্য দিয়ে সহযোগিতা করতেছেন, সাথে থেকেও সহযোগিতা করতেছেন। আগামীতে ওনারা যেভাবে চাইবেন সেইভাবে ওনাদেরকে আমরা সহযোগিতা দিয়ে যাবে। আমি এই দেশের স্বার্থে আমার যতটুকু রক্ত আছে এই রক্তের বিনিময় হলে আমার এই দেশের মাতৃভূমি বাংলাদেশকে আমি রক্ষার স্বার্থে আমার বিজিবি ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে আমি সবসময় এলাকার যুবকদের নিয়ে পাহারায় যাব ইনশাআল্লাহ। স্থানীয়দের দাবি, দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার স্বার্থে তারা স্বেচ্ছায় বিজিবিকে সহযোগিতা করছেন। বড়াইল গ্রামের যে পাবলিক যুবক আছেন ওনাদেরকে আমরা সংগ্রহ করে বিজিবির সাথে আমরা একমত হয়ে যেটা লাগে আমরা ওনাদেরকে সাহায্য করবো। যদি এই ধরনের পুষের কোনো আরো সম্ভাবনা থাকে তাইলে আমরা সেগুলা গ্রামবাসী মিলে, যুবক ভাইরা মিলে আমরা সেটা প্রতিরোধ করব। ভারতের আধিপত্যবাদের এই পুশিন ঠেকাতে আমরা নিজের তাজা রক্ত দিয়েও যত শরীরে যত রক্ত বিন্দু আছে শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমরা এই প্রতিরোধ গড়ে তুলব। সর্বোচ্চ সব সময় আমরা প্রস্তুত থাকব। বিজিবি জানিয়েছে সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত। আমাদের দেশের জনসাধারণ সবসময় আমাদের সাথে রয়েছে এবং দেশের যে কোনো ক্রান্তি লগ্নে শুধুমাত্র দেশের বাহিনী নয়, দেশের আপামর জনসাধারণ, দেশপ্রেমিক জনসাধারণ সবসময় আমাদের দেশের প্রতিটা বাহিনীর সাথে। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বর্ডার গার্ডসের যে আপনার দেশের সীমান্তে যে পরিস্থিতি, এই সীমান্তবর্তী যে সমস্ত দেশপ্রেমিক জনগণ রয়েছে তারা সবাই বর্ডার গার্ডসের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে তারা পুশিন প্রতিরোধে কাজ করে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রাম সীমান্ত থেকে এ বিষয়ে আরো তথ্য জানাচ্ছেন সহকর্মী লতিফুর রহমান লিঙ্কন। সারা দেশের যে সীমান্তগুলো আছে সীমান্তে কিন্তু বেশ অস্থিরতা পরিবেশ চলছে। তো আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সীমান্তে। তো এখানে আমরা খোঁজ নিয়েছি যে কুড়িগ্রাম জেলার কিছুদিন আগে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাতে প্রায় ৩ শতাধিক ভারতীয় কে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ। তবে স্থানীয় বিজিপি ও স্থানীয় লোকজন যারা আছে তারা কিন্তু তাদের পাল্টা ধাওয়ার কারণে কিন্তু বিএসএফ তাদেরকে আবারও ফিরিয়ে নিয়েছিল তোপের মুখে পড়ে। তো নাগেশ্বরীর কয়েকটি সীমান্তে আমি কথা বলেছি। স্থানীয় লোকজন যেটা জানিয়েছে যে রাত যত ভারী হয় মাঝে মাঝে কিন্তু সীমান্তের যে সার্চলাইট আছে সার্চলাইট কিন্তু বিএসএফ বন্ধ করে দেয়। এই বিএসএফ সার্চলাইট বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু স্থানীয় যে লোকজন আছে তারা কিন্তু অনেকটা আতঙ্ক তাদের মনে কাজ করে যে লাইট বন্ধ করার পর তারা পুশিনের চেষ্টা করে কিনা। তো এই ব্যাপারে কিন্তু বিজিপি ও স্থানীয় লোকজন বেশ কঠোর তৎপর রয়েছে যাতে কোনোভাবেই এই সীমান্তেই পুশিন করতে না পারে সে ব্যাপারে কিন্তু স্থানীয় লোকজন বেশ কঠোর অবস্থানে রয়েছে। একই সাথে আমরা এখানকার কুড়িগ্রামের যিনি বিজেপির অধিনায়ক তার সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছে যে বিজেপির যে টহল ছিল সে টহল টিম কিন্তু এখন ২৪ ঘন্টা কিন্তু তারা বর্ডারে কিন্তু টহল দিচ্ছে। একই সাথে বিজিবির সাথে কিন্তু যে স্থানীয় স্বেচ্ছাসেবক, গ্রাম পুলিশ ও জনপ্রতিনিধি তারা কিন্তু সবাই একসাথে হয়ে তারা পুশিনের অপচেষ্টা রোধে কিন্তু কাজ করছে যাতে করে কোনোভাবেই এই বর্ডারগুলো দিয়ে ভারতীয় যে বিএসএফ আছে তারা কিন্তু কোনোভাবেই পুশিন করতে না পারে সে ব্যাপারে কিন্তু এখানে সর্বসাধারণ বেশ তৎপর রয়েছে। তো এই ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে পুশিনের সর্বশেষ খবর। চট্টগ্রামের বাকুলিয়া থানার 4 বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকাল 11টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় মামলার একমাত্র আসামি মনির হোসেন উপস্থিত ছিলেন। পাবলিক প্রসিকিউটর মাহমুদুল আলম চৌধুরী জানান, মামলার বাদীসহ 10 জন ট্রাইব্যুনালে সাক্ষী দেন। আগামীকাল সাক্ষ্য দেবেন আরও 12 জন। পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর চিকিৎসার প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, সাক্ষ্য প্রমাণ এবং আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। 21শে মে বিকেলে বাকুলিয়া থানার 19 নং ওয়ার্ডের নূর হোসেন চেয়ারম্যান ঘাটা এলাকার বালুরমাঠ সংলগ্ন একটি গুদাম কক্ষে 4 বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। কক্সবাজার নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের এক প্রবাসীর বাড়িতে ডাকাতি এবং মা ও তার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বড় ভেওলা শিকদার পাড়া
দলুনি ঘোনা এলাকায় ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে মাতামুহুরী তদন্ত কেন্দ্র এবং চকরিয়া থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সরকারের কাছে আবেদন চাই, সরকারের কাছে আবেদন চাই, নিরাপত্তা চাই। নুরানি আছে, নুরানি ভিতরে ঢুকি তারা ইয়াবা খাই, মানে নগরে এখন হাস নাই, তারা বলার মতো কিছু নাই। মানুষ ইতারা বলতে জুন গাপ্তা ইয়ে এবং আরো কিছু আছে। হানা দিয়েছে গ্রিল কেটে আমার বোন এবং বোনের মেয়েকে শারীরিক নির্যাতন এবং দর্শন পর্যন্ত করেছে। তথ্যগুলোই জানতে পারলাম যে এখানে গ্রিল গেটে অজ্ঞাতনামা লোকজন প্রবেশ করে তারা ডাকাতি সংঘটিত করে এবং নির্যাতনের ঘটনার সম্পর্কে আমরা জানতে পেরেছি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ভিকটিমদের তথ্যের ভিত্তিতে এবং শনাক্ত করে প্রায় 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ভিকটিমদের কাছ থেকে বাকি যে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকা হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযান চালিয়ে 19 জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। পুলিশ সুপার বলেন, মঙ্গলবার অবৈধ 3 হুইলার আটককে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও থানা পুলিশের সমন্বয় অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত 19 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার। উল্টা পথে যে গাড়ি 3 হুইলার যেগুলো চলতেছিল, ইজি বাইক, সিএনজি, এগুলির বিরুদ্ধে অভিযান এবং প্রসিকিউশন দাখিল করতেছিল। এমন সময় নিমসার বাজারে 3 হুইলার এবং সিএনজির চালক সহ স্থানীয় কিছু লোকজন 100 থেকে 120-25 জন লোক অতর্কিতভাবে হাইওয়ে পুলিশের উপর হামলা করে হাইওয়ে পুলিশের যে ডাবল কেবিন সরকারি যে পিক আপটি ছিল, এটি লাঠি দিয়ে ভাঙচুর করে, ইট দিয়ে ভাঙচুর করে এবং এই ঘটনার পর আমরা অভিযান চালাই এবং ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদের মধ্য থেকে 19 জনকে এখন পর্যন্ত আমরা গ্রেফতার করেছি। হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে বালু বোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছে। সকালে উপজেলা দক্ষিণ বেজবুড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে দক্ষিণ বেজবুড়া এলাকার একটি সেতুর ওপর যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা অন্য একটি সিএনজিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক আক্কাস মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় 3 যাত্রীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। নাটোরের সিংড়া নিখোঁজের 15 দিন পর শেরকোল ইউনিয়নের আকপাড়া এলাকা থেকে মারিয়া বেগম নামে এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে জনাব আলী ও নাতি আলামিনকে গ্রেফতার করা হয়েছে। আজ এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার জানান, পারিবারিক কলহের জেরে জনাব আলী তার মাকে গলা টিপে হত্যা করে টয়লেটে লুকিয়ে রাখে। পরে মরদেহ পচন ধরলে ছেলে আলামিনের সহযোগিতায় তা বস্তাবন্দি করে পাশের ডোবায় ফেলে দেওয়া হয়। মরদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মাকে হত্যার কথা স্বীকার করে। ভেতরে ক্ষোভ ছিল, এই ক্ষোভের কারণে এক পর্যায়ে উনি গলা টিপে ধরে এবং তার বৃদ্ধা মা অনেক বয়স এবং দুর্বল ছিলেন। উনি স্বাভাবিকভাবেই বৃদ্ধজনিত কারণে, বয়সজনিত, উনি ওখানে মারা যান। মেলান্দহে পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতরাত 11টার দিকে চর বানি পাকুড়িয়া ইউনিয়নের বাকাই এলাকার বাড়ির পাশের পুকুর থেকে ওই 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের পরিবার জানান মঙ্গলবার বিকেলে নাফি ও রিফা দুজনকে বাড়ির আঙিনায় ফুটবল খেলতে দেখা যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তারা বাড়ি না ফেরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে পানি থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত দুই শিশু সম্পর্কে মামা ভাগ্নে তার স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। কুষ্টিয়ার কুমারখালীতে ইয়াবাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত 10:30টার দিকে পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায় আটক ব্যক্তি মোটরসাইকেল চড়ে কুষ্টিয়া থেকে রাজবাড়ির দিকে যাচ্ছিল। পথে বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় পৌঁছলে পুলিশ তার গতিবিধি সন্দেহজনক মনে করে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক সহ তাকে আটক করে থানায় নেওয়া হয়। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পচা খাবার সরবরাহের মামলায় সমতা ট্রেডার্সের দুই অপারেশন কর্মকর্তা আহসানুল হাবিব ও নুরুজ্জামান খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এলিয়াম হোসেন আদেশ দেন। গত 8 এপ্রিল ফিডিং কর্মসূচির আওতায় দেয়া টিফিন খেয়ে সদর উপজেলার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর 27 এপ্রিল মামলা দায়ের করা হয়। সোমবার রাতে অভিযুক্ত দুই কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তদন্তেও নষ্ট খাবার সরবরাহের অভিযোগে প্রাথমিক সত্যতা মিলেছে। তোমরা এরকম কতজন আসছো তোমরা? কয়জন তুমিও? তোমার এরকম অবস্থা? বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দর ইজারার প্রক্রিয়া বন্ধের দাবিতে চট্টগ্রামে শ্রমিক সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আজ লালদিঘি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে টিইউসি নেতা তপন দত্ত, স্কোপ সমন্বয়ক এসকে খোদা তোতন ও শ্রমিক নেতা হাজী মোহাম্মদ নুরুল কবির বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাম্প্রতিক দুটি চিঠি বন্দর ইজারার গোপন প্রচেষ্টার ইঙ্গিত বহন করেছে। তারা বলেন এনসিটি সহ চট্টগ্রাম বন্দরের কোন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা। 2017 সাল থেকে বাংলাদেশ সরকার স্থানীয় জনগোষ্ঠী, জাতীয় আন্তর্জাতিক এনজিও এবং জাতিসংঘের সংস্থাগুলো কক্সবাজার আশ্রয় নেওয়া প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রদান করে আসছে। এই কার্যক্রম সমন্বয়ের জন্য প্রতি বছর একটি যৌথ সহায়তা পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। তবে চলতি বছরে জেআরপি বাস্তবায়নের কাঠামো থেকে স্থানীয় এনজিওগুলোকে বাদ দেওয়া স্থানীয় অংশীজনরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কক্সবাজার প্রেস ক্লাবে কক্সবাজার সিসিএনএফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা কথা বলেন। সংবাদ সম্মেলনে তার রোহিঙ্গা মানবিক কার্যক্রমে স্থানীয় অংশীজনদের অধিকতর অন্তর্ভুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। কুমিল্লার আদর্শ সদর উপজেলায় আড়াইওয়া এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে ঢুকে মালিককে জিম্মি করে 16টি অটোরিকশার প্রায় 80টি ব্যাটারি লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গ্যারেজ মালিক জানান রাত 3:30টার দিকে 15 থেকে 20 জন একটি সংঘবদ্ধ সশস্ত্র দল গ্যারেজে টিনের বেড়া টপকে ভেতরে প্রবেশ করে অটোরিকশা নিয়ে যায়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন ঘটনায় জড়িত অপরাধী দ্রুত শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও লুটের মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিরাজগঞ্জের চৌহালি উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা, ভিডিও কনফারেন্স ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ শহীদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ জুয়েল রানা, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও অনেকে। বরগুনা কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ প্রযুক্তির প্রসার এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস 2026। সকালে উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনা সদরের আয়োজনে কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস। প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিস তসলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আজিজ, জেলা বিএনপি সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শেখাত হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মানিকগঞ্জে বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাস ও দক্ষতা উন্নয়ন সম্পর্কে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজন নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার বিদেশগামী শতাধিক প্রশিক্ষণার্থীরা অংশ নেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর অতএব আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা প্রিয়াঙ্কা, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা জনশক্তি কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক আওলাদ হোসেন, সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন ও জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন সহ অন্যান্য উপস্থিত ছিলেন। সাতক্ষীরা মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সাতক্ষীরা শহরে টাইগার প্লাসে সুইজারল্যান্ড সরকারের সহায়তা এবং রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়। রূপান্তর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতি। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন। প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষের সঞ্চালনায় সম্মেলনের বক্তব্য দেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা জাহিরুল ইসলাম এবং ইউনিনরক ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অফিসার মাসনুন হক। মাদককে না বলে সুস্থ সুন্দর সমাজ করে এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় মাদক বিরোধী গণজমায়েত হয়েছে। উপজেলা আউশিয়া গ্রামের বটতলা বাজারে গণজমায়েতের আয়োজন করে স্থানীয় বিএনপি জমায়েত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং পৌর বিএনপি সহসভাপতি মিজানুর রহমান বাবলু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশে পৌর এলাকার কয়েকশো নারী পুরুষ উপস্থিত ছিলেন। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন বক্তারা। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পটুয়াখালী বাউফলে 35 জন অসহায় দুস্থ নারী পুরুষকে ঐচ্ছিক তহবিল থেকে প্রায় 2 লক্ষ টাকার সহায়তা প্রদান করেছে সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। দুপুরে 12টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদের সহায়তায় চেক দুস্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। চেক বিতরণের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের বাউফল উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুদ্দায়ান, শিবিরের সাবেক সভাপতি নুরুল আলম, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক খায়রুল কবির। হত্যা চেষ্টা, প্রাণনাশের হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে করেছেন খাতুনগঞ্জের ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম চৌধুরী। তিনি অভিযোগ করেন, গত 25 মে সন্ধ্যায় মসজিদ থেকে বের হওয়ার পর একটি চক্র পরিকল্পিতভাবে গাছের সঙ্গে দড়ি বেঁধে তার গাড়ি আটকে রাখার চেষ্টা চালায়। পরে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হলে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি বলে দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার গোয়াকান্দাইল ইউনিয়নে পরিষদে এই ক্যাম্পেইন হয়। ক্যাম্পেইনে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে অল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি সুবিধাগুলো তুলে ধরা হয়। এ সময়
গোলা কান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমান্য ব্যক্তি ও সাধারণ জন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত বিচার সেবা পৌঁছে দিচ্ছে এবং স্থানীয় বিরোধ মীমাংসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চুয়াডাঙ্গার জীবননগরে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার 2026। এতে অংশ নেন চাকুরি প্রত্যাশী তরুণ তরুণী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। জীবননগর উপজেলা প্রাঙ্গণে আয়োজিত জব ফেয়ার উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মণ্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আসিফ আহসান খান এবং সভাপতিত্ব করেন আবু নাইম। আয়োজকরা জানান, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এই আয়োজন। মেলায় চাকুরি প্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ ও পরামর্শ নেওয়ার সুযোগ পান। আর মাত্র একদিন পরই পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপ 2026-এর। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে 48 দলে এ গ্রেটেস্ট শো অন আর্থ নিয়ে বিশ্বজুড়ে বইছে উন্মাদনা। তবে সেই উন্মাদনার পারদ যেন একটু বেশি চড়েছে ঢাকার অদূরে সাভারে। বহুতল ভবনের ছাদ থেকে শুরু করে অলি গলি সবখানে উঠছে প্রিয় দলের পতাকা। জার্সি গায়ে ফুটবল ভক্তদের আনাগোনায় সাভার যেন রূপ নিয়েছে এক মিনি বিশ্বকাপে। প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুলের রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় 11 জুন শুরু হচ্ছে 48 দলের মহারণ। এই বিশাল কর্মযজ্ঞের আজ মহাদেশ ছাড়িয়ে আশ্রে পড়েছে বাংলাদেশের সাভারের ফুটবলপ্রেমী মানুষের মাঝে। উপজেলার প্রবেশপথ আমিনবাজার এলাকার মহাসড়কের পাশেই এলাকাবাসীর পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে 48 দেশের পতাকা, যেন বিশ্বকাপের আমেজ দিয়ে স্বাগত জানাচ্ছে সাভারবাসী। আমরা যদিও 48টা পতাকা লাগিয়েছি, কিন্তু সবার প্রথমে আছে কিন্তু বাংলাদেশ। সবাই একত্রে মিলে এটা একটা উদ্যোগ নিয়েছি যে 48টা পতাকা একত্রিত এনে এটা আমরা একটা উৎসব মুখর ভাবে আমরা এটা আয়োজন করছি। 48টা পতাকা উঠে আমরা এই প্রথম আমিনবাজারের সাভারের নাম উঠা সবারে দেখা দিতে চাই আমরা কিরকম ফুটবল প্রেমী। সাভারের আকাশও এখন রং বেরঙের পতাকার দখলে। ফুটবল প্রেমীদের এই উন্মাদনায় সাভার এখন ভৌগোলিক সীমারেখার ভেতরে বহু দেশের এক মিলন মেলা। আর আমার বাসার সাথে একটা 55 ফিট একটা আর্জেন্টিনার পতাকা লাগাইছি, এটা ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছে ফেসবুকে। ইনশাল্লাহ এবার বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। পুরো সাভারের মধ্যে আমিনবাজার সবসময় পতাকার মধ্যে সবসময় বাংলাদেশের সেরা থাকে। 2টি পতাকা বানিয়েছি ব্রাজিলের ভালোবাসার উদ্দেশ্যে। একটা আপাতত লাগিয়েছি আর একটা ছাদে এনেছি। রাস্তাঘাট, বাজার কিংবা চায়ের দোকানে প্রিয় দলের জার্সি গায়ে চলছে আড্ডা। কেউ কেউ রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন পছন্দের ফুটবল টিমের পতাকা। মেতে উঠেছেন তর্ক বিতর্ক আর হাসি ঠাট্টায়। আমি মূলত ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্টার। ম্যারাডোনার খেলা ভালো লাগতো, আর মেসি হচ্ছে ম্যারাডোনার শিষ্য, তাই মেসিকেও ভালোবাসি, আর্জেন্টিনাকেও ভালোবাসি। এখন আমরা টেনশনে আছি যে আমাদের যে স্টার গুলো আছে, এখানে আর একটা স্টার আমরা কোথায় অ্যাড করবো, সেটা নিয়ে একটু টেনশনে আছি আর কি। বিশ্বকাপের উন্মাদনাটা সবসময় আমাদের ভিতর থাকে। আর্জেন্টিনা পছন্দ করি, আমি ব্রাজিল সাপোর্ট করি। বিশ্বকাপকে কেন্দ্র করে জমে উঠেছে পতাকা ও জার্সি বিক্রির মৌসুমি ব্যবসাও। প্রজেক্টরে বড় পর্দায় খেলা দেখতে প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ। আমাদের যে চাহিদাটা হলো সবচাইতে বেশি, মনে করেন যে 100%-এর মধ্যে 80% আপনার আর্জেন্টিনা সাপোর্টার এই জায়গায়। ছোট বাচ্চারা নেয়, ওরা আর কি হাত পতাকা নেয়, কিন্তু মানে মিডিয়াম বয়স যারা 25-30 বছর তারা আর কি মনে করেন পতাকাটা বেশি নিতেছে। সাভারের ফুটবল প্রেমীদের এই উন্মাদনা উপভোগ করছেন সুশীল সমাজ ও প্রশাসন। আমাদের মিলেমিশে থাকতে হবে, খেলাটা যেন আমাদের রাজনীতির ময়দানে যাতে চলে না আসে। খেলাকে সেফ খেলা হিসেবে আমরা উপভোগ করব। যে আনন্দের বিষয়কে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা পরিবেশ না হয়। তো যদি এরকম কিছু হয় তাহলে আমি উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নিব। এই টানটান উত্তেজনা ও আনন্দের মাঝে ঘটবে না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনটাই প্রত্যাশা সবার। SM আরিফ, মাই টিভি।